আমাকে গতকালের এই জিনিসটা বুঝায় যে এনি নিউক্লিয়ার রিঅ্যাকশন হুইচ ইনক্রিজেস দ্য বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন উইল গিভ আউট এনার্জি। এই পার্টটা আমাকে একটু তাড়াতাড়ি একটু বুঝাই দাও। এখানের মধ্যে তোমার ব্যাপারটা কি, যে দেখো তোমার বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বাড়তেছে মানে কি, তোমার ওই নিউক্লিয়াসের থেকে কোন একটা প্রোটন বা নিউট্রনকে তুলে আনতে তোমার কি করতে হবে, বেশি এনার্জি খরচ করতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, স্টেবিলিটি তার বাড়ছে। মানে ওইটা তত বেশি স্টেবল, তাই তো? হ্যাঁ হ্যাঁ যার বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বেশি সে তত বেশি স্টেবল, তো তার মানে তার নিউক্লিয়াসের থেকে কোন একটা প্রোটন বা একটা নিউট্রন তুলে আনার জন্য তোমার বেশি এনার্জি খরচ করতে হবে। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। এখন তাদের স্টেবিলিটিটা আসলো কই থেকে? তাদের স্টেবিলিটিটা আসলো ওখান থেকে যে তারা কি করছে, তাদের ম্যাস, তাদের বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন আসে কই থেকে, ম্যাস থেকে না? সো তাদের কি হয়েছে, হ্যাঁ হ্যাঁ তারা তাদের বেশি বেশি করে প্রোটন আর নিউট্রনের ম্যাস গুলাকে কি করে ফেলছে, তাদের বেশি বেশি করে প্রোটন আর নিউট্রনের ম্যাস গুলাকে এনার্জিতে কনভার্ট করে ফেলছে। ওকে ওকে, সো তার মানে তার ম্যাস হলো কম। ওকে, যে যাদের বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নের ভ্যালু বেশি, ওই প্রোটন আর নিউট্রন গুলা, যে ওই নিউক্লিয়াসের ভিতরে যে প্রোটন আর নিউট্রন গুলি আছে তাদের ম্যাস গুলা কম হবে, বিকজ দে ইউজড মোস্ট অফ দেয়ার ম্যাস টু কনভার্ট ইট ইনটু এনার্জি সো দ্যাট দে ক্যান বিকাম স্টেবল। ঠিক আছে? সো এখন এটা কি তুমি একজন যখন কম্পেয়ারে, এটা কি একটা একটা যে কোনো একটা অ্যাটমের কম্পেয়ারে বলতেছো, এই যে মনে করো যে যার হিলিয়াম, বাইন্ডিং এনার্জি বেশি? এই যে মনে করো যে হ্যাঁ হিলিয়াম আছে, হ্যাঁ হিলিয়ামের দুইটা প্রোটন দুইটা নিউট্রন, আর মনে করো যে অক্সিজেন আছে। ওকে, অক্সিজেন হ্যাঁ আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তো এখানের মধ্যে 8টা প্রোটন থাকবে 8টা নিউট্রন থাকবে, তাই তো? অক্সিজেন 16 এর। তো তাহলে 1 2 3 4 5 6 7 8। ওকে, সো তাহলে এটা হলো অক্সিজেনের। এখন এখানের মধ্যে কি অক্সিজেনের বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নের ভ্যালু বেশি, হিলিয়ামের বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নের ভ্যালু কম। তো তার মানে একটা অক্সিজেনের নিউক্লিয়াসের প্রোটনের ম্যাস আর একটা হিলিয়ামের নিউক্লিয়াসের প্রোটনের ম্যাস কোনটা বেশি হবে? হ্যাঁ, হিলিয়ামেরটা বেশি। হিলিয়ামের প্রোটনের ম্যাস বেশি হবে, কেন? বিকজ তার বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন কম, তো তার মানে সে তার কম ম্যাস এনার্জিতে কনভার্ট করছে, বেশিরভাগ ম্যাস এসে কি করছে, নরমাল ম্যাস হিসেবে রেখে দিছে। সো এখন এখানের মধ্যে দেখো, তুমি যখন নাকি কোন একটা আচ্ছা, প্রোটন, হ্যাঁ, তাহলে আমরা ওভারঅল ম্যাচ ধরবো না, ওভারঅল ম্যাচটা ধরবো না নাকি? না না, ওভারঅল ম্যাস না, ইন্ডিভিজুয়াল আমরা প্রোটন লাগে আর নিউট্রনের। ইন্ডিভিজুয়াল পার্টিকেলের ম্যাচটা নজে বুঝবো। ওইটাই যে পার নিউক্লিয়ন বলতেছি না, এর জন্যই পার আচ্ছা নিউক্লিয়ন আচ্ছা। বলতেছি। ঠিক আছে, ওভারঅল তো যা, যেই এলিমেন্ট যত বড় হবে তার তো বাইন্ডিং এনার্জি তত বেশি হবে, বিকজ তার তো বেশি বেশি প্রোটন আর নিউট্রন আছে। ঠিক আছে, সো ওভারঅল না ধরে আমরা সিঙ্গেল একটা প্রোটন বা সিঙ্গেল একটা নিউট্রনের জন্য ধরবো। ঠিক আছে, হ্যাঁ তো এখন এখানে থেকে তুমি এই প্রোটনটাকে টেনে বের করে নিয়ে আসতে চাও, আর তুমি এখান থেকে এই প্রোটনটাকে টেনে বের করে নিয়ে আসতে চাও। এখন তোমার কি করতে হবে, অক্সিজেনের এই প্রোটনটাকে বের করে নিয়ে আসতে বেশি কষ্ট করতে হবে, আর হিলিয়ামের এই প্রোটনটাকে বের করে নিয়ে আসতে কম কষ্ট করতে হবে। এখন এখানের মধ্যে কাজটা হ্যাঁ কি দেখো, এখন এখানের মধ্যে কাজটা কি, তুমি কি করবা, তুমি বের করে নিয়ে আসার পর ওয়ান্স দ্য প্রোটন ইজ আউট অফ দ্য ইনফ্লুয়েন্স অফ নিউক্লিয়াস, এখন প্রোটনের হ্যাঁ ম্যাস ন্যাচারালি যা থাকার কথা, হ্যাঁ, একটা প্রোটনের তাই ম্যাস আছে। ন্যাচারালি যা থাকার কথা ওটা তো নিউক্লিয়াসে ঢুকলে কমে যায়, তাই না? নিউক্লিয়াসে ঢুকলে প্রোটন হ্যাঁ আর নিউট্রনের ম্যাস গুলো কমে যায়, সো তাহলে ন্যাচারালি একটা প্রোটনের ম্যাস যত থাকার কথা ওইটা বানায় ফেলতে হবে। সো তার মানে তুমি হিলিয়ামের ভিতর থেকে একটা প্রোটনকে বের করে নিয়ে আসতে সময় তোমার তাকে একটা এনার্জি দিতে হইতেছে, তাইলে জানি সে তার রেস্ট ম্যাস, যে নরমালি একটা প্রোটনের রেস্ট ম্যাস যত হয় ওইটা যেন সে অ্যাটেইন করতে পারে। আর অক্সিজেনের প্রোটনটাকে বের করে নিয়ে আসতে সময় তোমার আরো বেশি এনার্জি দিতে হইতেছে, বিকজ সে অলরেডি কি করছে, তার বেশি বেশি ম্যাস এনার্জিতে কনভার্ট করে ফেলছে। তো এখন হ্যাঁ তোমার হ্যাঁ যে কোশ্চেনটা, তোমার কোশ্চেনটা হলো যে তোমার নিউক্লিয়ার, এনি নিউক্লিয়ার রিঅ্যাকশন যেখানে কি হবে, বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নের ভ্যালু ইনক্রিজ করবে, যে বাইন্ডিং এনার্জি পার হ্যাঁ নিউক্লিয়ন যত বাড়বে, প্রোডাক্টের বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন যত বাড়বে তত এনার্জি রিলিজ করবে আর কি। ওকে, যে রিঅ্যাকট্যান্টের বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নের থেকে
প্রোডাক্টের বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন যদি বেশি হয় তখন কি করবে, ইট উইল এনার্জি। রিলিজ এনার্জি। সো এখন এই যে সে এনার্জিটা রিলিজ করতেছে, কই থেকে রিলিজ করতেছে, এই যে তারা তাদের প্রোডাক্ট গুলা কি করতেছে, প্রোডাক্ট গুলা তাদের প্রোটন আর নিউট্রনের বেশি বেশি ম্যাস কিসে কনভার্ট করছে, এনার্জিতে কনভার্ট করছে, যার জন্যই কি হয়েছে, যার জন্যই তাদের টোটাল ম্যাসের ভ্যালু কম। ওকে, যে তোমার টোটাল ম্যাস এনার্জি কনজার্ভ থাকবে না সুমিত, হ্যাঁ ম্যাস এনার্জি কেন বলছো? তোমার টোটাল ম্যাস এনার্জি কনজার্ভ থাকবে। সো তাহলে মনে করো তুমি একটা হাইড্রোজেন আর হাইড্রোজেন এই দুইটা এরকম অ্যাড করে তুমি একটা হিলিয়াম ফর্ম করলা, সাথে একটা নিউট্রিনো ফর্ম করো, ওই ব্যাপারটা আসবে, আমরা একটু পরে স্টুডেন্ট বুকের মধ্যে দেখবো। তো এখন এখানের মধ্যে দেখো এই হাইড্রোজেন আর হাইড্রোজেন গুলার যেই রেস্ট ম্যাস গুলা আছে তাদের একটা সার্টেন ম্যাস আছে। এখন তোমার এখানে হিলিয়ামের একটা ম্যাস থাকবে, বাকি একটা নিউট্রিনো যেটা প্রডিউস হবে তার একটা ম্যাস থাকবে। এখন তোমার টোটাল ম্যাস এনার্জি তো কনজার্ভ থাকতে হবে নাকি সুমিত? হ্যাঁ। তো টোটাল ম্যাস এনার্জি থাকতে হবে কনজার্ভ। এখন এই যে রিঅ্যাকট্যান্ট গুলার ম্যাস আর রিঅ্যাকট্যান্ট গুলার টোটাল এনার্জি তুমি ক্যালকুলেট করলা। এখন তুমি এই যে তোমার প্রোডাক্ট দুইটা হয়েছে, এই দুইটা টোটাল ম্যাস তুমি ক্যালকুলেট করছো। এখানে ম্যাস আমাদের কি আসবে, আনডাউটেডলি কম আসবে। কেন? হ্যাঁ কম আসবে, বিকজ কারণ হিলিয়ামের ওখানে হিলিয়ামেরই ম্যাস বেশি, গুলা কি করছে, এনার্জিতে কনভার্ট করছে। সো তাহলে এখানের মধ্যে কি বাইন্ডিং হবে, এনার্জি বেশি। সো তার মানে ইন অর্ডার টু কনজার্ভ দ্য ম্যাস এনার্জি, এখানের মধ্যে কি করবে, সে এনার্জি রিলিজ এনার্জি করবে। রিলিজ করবে। ওই যে আমি যেটা ওইদিন বলছিলাম যে এনার্জি কনজারভেশন যে ওটা অনুযায়ী। হ্যাঁ আচ্ছা এটাই। মানে ডাজন্ট মানে অলওয়েজ নেসেসারি যে ম্যাসই কনজার্ভ থাকবে, কারণ যে ম্যাস এনার্জি কনজারভেশন হতো যে মানে দুইটা ওভারঅল দুইটা ওভারঅল সামেশনটা দেখতে সেম হবে। থাকা লাগে, সামেশনটা সেম থাকা লাগে। হ্যাঁ তাহলে তোমার এই যে অক্সিজেনের কি হয়, অক্সিজেনের যখন প্রোটনটা বাইর হইতেছে, তাহলে বাইর হওয়ার সময় কি করে, ওর যে ম্যাস, ওর আগের ম্যাস পাওয়ার জন্য বেশি এনার্জি নিয়ে বের হয়ে যায়, ঠিক আছে? তাহলে তাহলে বাকি মানে এনার্জিটা অক্সিজেনের ক্ষেত্রে কোথা থেকে রিলিজ হচ্ছে, অক্সিজেনের কোথা থেকে এনার্জিটা গিভ আউট হয়? আমি এক্সটার্নালি একটা প্রোটন নিয়ে আসবো, সো আমার এনার্জিটাও তোমার কনসিডারেশনে নিতে হবে তখন, যে আমি যে একটা ইনপুট এনার্জি দিতেছি, তো তাইলে পরে তখন যে ওভারঅল এনার্জি ব্যালেন্স হয়ে যাবে। যে অক্সিজেনের যে প্রোটনটাকে আমি টেনে বের করে নিয়ে আসবো, সো তাহলে অক্সিজেনের প্রোটনটাকে আমার আলাদা একটা এক্সটার্নাল এনার্জি দিয়ে নিয়ে আসতে হইতেছে। সো ওখানে নিউক্লিয়ার রিঅ্যাকশন ছাড়াও বাইরের আমার এক্সটার্নাল একটা এনার্জি আসতেছে। সো ওই এনার্জিটাও কনসিডারেশনে নিলে তখন লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডের এনার্জি আর ম্যাস টোটাল ব্যালেন্স হয়ে যাবে। যে তোমার এখানের মধ্যে ব্যাপারটা হলো এরকম, যে দেখো যে তোমার অক্সিজেন এখানের মধ্যে আছে ফুল একটা অক্সিজেন, যে 8টা প্রোটন 8টা নিউট্রন, ওকে সরি 8টা প্রোটন 8টা নিউট্রন আছে। এখন তুমি বলতেছো এই যে আমি তো একটা প্রোটন বের করে নিয়ে আসছি, তো তাহলে এখানে 7টা প্রোটন আছে 8টা নিউট্রন আছে, ওকে, আর এখানের মধ্যে একটা প্রোটন আছে। এখন তুমি বলতে পারো, তুমি কি বলতে পারো, তুমি বলতে পারো যে এই প্রোটনের ম্যাস তো নিউক্লিয়াসের ভিতরে থাকা প্রোটনের ম্যাসের থেকে বেশি। সো তাহলে এখন তাদের টোটাল ম্যাস তো বেশি আসতেছে, তাদের টোটাল ম্যাস বেশি আসতেছে না? ও ও ও এবার বুঝছি, বুঝছি, এবার বুঝছি যে তোমার ওই যে আবার ম্যাস এনার্জি কনজারভেশনের জিনিসটা হইলে ম্যাস যেহেতু বেশি, ওরা তো ম্যাস বাইর করতে পারবে না, করে কি এনার্জি বের করে তো ইকুয়াল করার জন্য। রাইট, ওরকম। ওইটাই। আচ্ছা ঠিক আছে, বুঝছি। বুঝছি। তো তাহলে এরকম প্রোডাক্টের ম্যাস বাড়তেছে নাকি কমতেছে ওইটার উপর ডিপেন্ড করবে এনার্জি রিলিজ হবে নাকি অ্যাবজর্ব হবে, ওইরকম। ঠিক আছে, তো এইটা ছিল আমাদের ব্যাপার। এখন আমরা এটা স্টুডেন্ট বুকের থেকে দেখব। ওকে, এই যে এখন আমরা এখানে স্টুডেন্ট বুকের থেকে দেখি ফার্স্টে নিউক্লিয়ার ফিউশন। নিউক্লিয়ার ফিউশনের মধ্যে ব্যাপারটা কি হয়। ওকে, এখন একটা জিনিস ফার্স্টে খেয়াল করো, প্রোটন আর প্রোটন, এটা তো আমরা ফিজিক্সের ক্লাসের শুরুর দিকে এরকম আমি বলে আসছিলাম যে তোমার দুইটা অ্যাটম, তো আমরা তো কোনো জিনিস এরকম পুরোপুরি টাচ করতে পারবো না, বিকজ আমাদের কি হবে, রিপালসিভ ফোর্স কাজ করবে। সো তাহলে when we are actually trying to fuse something, যে ফিউশন রিঅ্যাকশন যখন করাইতে চাই, তখন তো আমরা নিউক্লিয়াসের সাথে নিউক্লিয়াস জয়েন করায় ফেলাই। সো তাহলে ওইটার জন্য আমাদের কি ইনসেন অ্যামাউন্ট অফ এনার্জি দরকার। ওকে, যে অনেক 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 হাই অ্যামাউন্ট অফ এনার্জি দরকার, যে রিপালসিভ ফোর্স যতই থাকুক না কেন ওইটাকেও যেন ওভারকাম করে কি করে ফেলে, ওই দুইটা নিউক্লিয়াসকে একসাথে কম্বাইন করে ফেলে। ওকে, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি খেয়াল করো, এখানের মধ্যে কাজটা কি হবে,
nuclear fusion, if we take some light nuclei and force them to join together, হ্যাঁ, দুইটা লাইট নিউক্লিয়াস নিয়ে তাদেরকে যদি অনেক জোর করে একসাথে কম্বাইন করি তখন কি হয়? The mass of the new heavier nucleus will be less than the mass of the constituent parts. এই যে নতুন যে নিউক্লিয়াসটা ফর্ম করছে তার ম্যাসটা কি হবে? ওইটার কনস্টিটিউয়েন্ট পার্ট থেকে কম হবে। সো তার মানে ফাইনাল যে প্রোডাক্টটা ফর্ম করলো, হ্যাঁ, ফাইনাল যে প্রোডাক্টটা ফর্ম করলো ওইটার কি? ওইটার আমাদের ম্যাসটা কম। সো এখন এখানে বলতেছে কি as some mass is converted to energy. সো তাহলে ম্যাসটা কম কেন? বিকজ ওই প্রোডাক্টের ম্যাসটা কিছু ম্যাস কিসে কনভার্ট হয়ে গেছে? এনার্জিতে কনভার্ট হয়ে গেছে। এখন কি বলতেছে? however not all of this energy is used as binding energy, যে পুরো এনার্জিটা বাইন্ডিং এনার্জি হিসেবে ইউজ করে না। যে নতুন যে বড় নিউক্লিয়াসটা ফর্ম করলো, বড় নিউক্লিয়াসের জন্য পুরো এনার্জিটাই বাইন্ডিং এনার্জির ফর্মে থাকে না, কিছু এনার্জি সে কি করবে? রিলিজও করবে। সো তাহলে সো এনার্জি উইল বি রিলিজড ফ্রম দিস রিঅ্যাকশন। তো তাহলে কি হয়? the binding energy per nucleon afterwards is higher than that at the start, যে ইনিশিয়ালি রিঅ্যাকট্যান্টের যে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন ছিল তার থেকে প্রোডাক্টের বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন হলো বেশি। এখন বলতেছে দিস ইজ দ্য প্রসেস অফ নিউক্লিয়ার ফিউশন এন্ড দিস ইজ হোয়াট প্রোভাইডস দ্য এনার্জি টু মেক দ্য স্টার শাইন। যে স্টার যে আমাদের গ্লো করে আর স্টার আমাদের যে এনার্জি প্রডিউস করে, এটা এই ফিউশন রিঅ্যাকশন দিয়ে এনার্জিটা প্রডিউস করা হয়। ওকে, সো তাহলে ফিউশনের মধ্যে কাজটা কি? তোমার রিঅ্যাকট্যান্টের ম্যাস আছে, একটা সার্টেন ম্যাস আছে, ওকে, তোমার রিঅ্যাকট্যান্টের একটা সার্টেন ম্যাস আছে। এখন এই রিঅ্যাকট্যান্ট গুলি একসাথে কম্বাইন হবে এন্ড তার একটা নতুন নিউক্লিয়াস ফর্ম করবে। এখন রিঅ্যাকট্যান্টের বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নের থেকে প্রোডাক্টের বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নের ভ্যালু বেশি। তো এর মানে কি? প্রোডাক্টের কনস্টিটিউয়েন্ট পার্ট গুলার থেকে প্রোডাক্টের ম্যাস হলো কম। সো তাহলে ফাইনাল প্রোডাক্টের ম্যাস আমি কম পাইলাম, তো তাহলে পরে তো আমার মন খারাপ হবে যে আমি ম্যাস দিলাম বেশি, আমি ম্যাস পাইলাম কেন কম? তো তাহলে আমার ম্যাসের বদলে আমাকে এক্সচেঞ্জে কি দিবে? হ্যাঁ, আমাকে ম্যাসের বদলে এক্সচেঞ্জে আমাদেরকে কি দিবে? সে আমাদেরকে কি দিতেছে? এনার্জি দিতেছে। ব্যাপারটা হলো এরকম যে তুমি কি করছো? তুমি মনে করো যে দোকানে গেছো বোম্বে পটেটো চিপস কেনার জন্য, হ্যাঁ, তো এখন তুমি যে দোকানদারকে 50 টাকা দিলা, ওকে, তুমি দোকানদারকে 50 টাকা দিলা, দোকানদার তোমাকে 40 টাকা ফেরত দিল। তো এখন তুমি দিলা 50 টাকা, সে তোমার দিল 40 টাকা, তো তাহলে তোমার বাকি টাকা গেল কই? তোমার বাকি টাকা ওখানে নতুন প্রোডাক্ট যেটা আসতেছে যে তোমাকে ব্যাক দিছে কম, সো তাহলে ওইটার কম্পেনসেশন হিসেবে আর ওইটার এগেইনস্টে কোন একটা কিছু সে কি করে দিবে? কম্পেনসেট করে দিবে। সো তাহলে সে কি করতেছে? তোমাকে ওই চিপসটা দিতেছে 10 টাকা দামের, ওর 10 টাকা ভ্যালুয়ের ওইটা চিপসটা দিতেছে, তাহলে যেন তোমার দুই সাইডে কি হয়ে যায়? ব্যালেন্স হয়ে যায়। তো তাহলে এখানের মধ্যে ব্যাপারটা হলো এরকম যে তুমি রিঅ্যাকট্যান্টের ম্যাস গুলা দিলা বেশি, ফাইনালি প্রোডাক্টের ম্যাস দেখলা যে রিঅ্যাকট্যান্টের ম্যাসের থেকে কম হয়। সো তাহলে আমাকে ম্যাস কম কেন দিল? বাকি ম্যাস কোথায় গেছে? বাকি ম্যাস তোমাকে ওইটার কম্পেনসেশন হিসেবে সে কি করছে? এনার্জি রিলিজ করে দিছে। বুঝা গেছে ব্যাপারটা সবার? প্রত্যয় বুঝতে পারছো? জি ভাই। ওকে, সো তাহলে এখানের মধ্যে দেখো আমাদের স্টেপ গুলা কি কি দেখাইতেছে। স্টেজ 1, 2 protons fuse, যে দুইটা প্রোটন একটার সাথে একটা কম্বাইন হইতেছে। কি হয়? 1 proton changes into a neutron as in beta plus decay to leave a deuterium nucleus. সো তার মানে একটা হাইড্রোজেন আর একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন আর একটা হাইড্রোজেন অ্যাড হয়ে কি করবে? একটা ডিউটেরিয়াম ফর্ম করবে। ওকে, একটা হাইড্রোজেন আর একটা হাইড্রোজেন মিলে এখানের মধ্যে ডিউটেরিয়াম ফর্ম করলো, আর একটা কি ফর্ম করলো? আর একটা বেটা প্লাস, ওকে, যে একটা পজিট্রন ফর্ম করলো। ওকে, একটা পজিট্রন ফর্ম করছে আর এখানে একটা সার্টেন এনার্জি রিলিজ করছে, যেখানের মধ্যে একটা সার্টেন এনার্জি রিলিজ করলো। এটা হলো আমাদের ফার্স্ট এর একটা স্টেপ। এরপরে কি হবে? এরপরে আবার আরেকটা হাইড্রোজেন হাইড্রোজেন আরেকটা এরকম হাইড্রোজেন হাইড্রোজেন মিলে সেম রিঅ্যাকশন, এখানের মধ্যে এইটা প্লাস এনার্জি রিলিজ করলো। এখন এই যে আমাদের দুইটা ডিউটেরিয়াম ফর্ম করছে, এই দুইটা ডিউটেরিয়াম মিলে, হ্যাঁ,
এই দুইটা ডিউটেরিয়াম মিলে তখন আমাদের ফাইনালি ফর্ম করবে কি, তখন আমাদের ফাইনালি ফর্ম করবে হিলিয়াম 3। ওকে, যে এখানের মধ্যে কাজটা কি করবে দেখো, এই যে ডিউটেরিয়াম যে এরকম ফর্ম করতেছে, এই ডিউটেরিয়াম মানে কি হাইড্রোজেন 2, যেটা যে হাইড্রোজেন যার মাস নাম্বার হলো 2, যে একটা প্রোটন আছে একটা নিউট্রন আছে। ওকে, তো এখন এই ডিউটেরিয়াম একটা প্রোটনের সাথে মিললো, একটা প্রোটন মানে তো হাইড্রোজেন আর কি। তো এখন কি করবে, এখন সে হিলিয়াম 3 ফর্ম করতেছে। এই যে another proton joins making helium 3 nucleus। তো এখন এরকম দুইটা হিলিয়াম 3 এরকম করবে জয়েন। এখানে আমি একটা ওভারঅল একটা রিঅ্যাকশন দেখাইতেছি, ফাইনালি এটার প্রোডাক্টটা বুঝতে পারবা। ওকে, তো এখন এরকম দুইটা হিলিয়াম 3 ফর্ম করলো, এখন এই দুইটা হিলিয়াম 3 জয়েন করবে। এখন এই দুইটা হিলিয়াম 3 যে ফর্ম করলো, এই দুইটা হিলিয়াম 3 জয়েন করার পর এই জিনিসটা আমি একটু পরে দেখাইতেছি আরেকটা ওয়েতে, তাহলে পরে তোমাদের সিকোয়েন্সটা বুঝতে পারবো। বইয়ে এখানে ওরা শুধু ডায়াগ্রাম আঁকছে তো, সো তাহলে এখানে এটা না দেখে আমাদের সিম্বল গুলো দেখলে আরো ইজি হয়। ওকে, সো তাহলে ওভারঅল রিঅ্যাকশনটা আমাদের কি হইতেছে ওই জিনিসটা তোমাদেরকে দেখাই, যে প্রোটন প্রোটন আর হাইড্রোজেন হাইড্রোজেন ফিউজ করে ফাইনালি যে হিলিয়াম ফর্ম করে, কিভাবে ফর্ম করে ওই জিনিসটা আমি দেখাইতেছি। একটা এখানের মধ্যে সার্চ দিয়ে দেখাই, যে প্রোটন প্রোটন ফিউশন। আচ্ছা, এখানের মধ্যে এটাতেই সবচেয়ে সুন্দর মতো বলা, ওকে। তো এখন কি তোমরা দেখতে পাইতেছো? জি ভাই। ওকে, তো এখন এখানের মধ্যে দেখো যে একটা প্রোটন আর একটা প্রোটন, এরা দুজন মিলে কি ফর্ম করলো, একটা হাইড্রোজেন 2 যে ডিউটেরিয়াম ফর্ম করলো। ওকে, ডিউটেরিয়াম ফর্ম করছে, একটা পজিট্রন ফর্ম করছে, আর এই যে ইলেকট্রন নিউট্রিনো দেখছো, এটা কি, এটা হলো একটা ইলেকট্রন নিউট্রিনো। তো এখন এই রিঅ্যাকশন হবে দুইবার। ওকে, এই রিঅ্যাকশনটা হবে দুইবার, দুইবার এই রিঅ্যাকশনটা হওয়ার পর এরপর কি করবে, এই যে ডিউটেরিয়াম ফর্ম করছে না, এই ডিউটেরিয়ামের সাথে একটা একটা করে প্রোটন আসবে, এটাও হবে দুইবার। তো এরকম দুইবার করে করে কি করতেছে, কয়টা হিলিয়াম 3 প্রডিউস হইলো এখন সুমিত? এখানের মধ্যে দুইটা না দেখো ভাই? দুইটা হিলিয়াম 3 প্রডিউস হয়েছে। এই যে দুইটা হিলিয়াম 3 প্রডিউস হলো, এই দুইটা হিলিয়াম 3 যখন নাকি নিজেদের সাথে আবার ফিউশন করবে, তখন যায় কি করবে, হিলিয়াম 3 কি বলে হিলিয়াম 4 প্লাস দুইটা প্রোটন সে আবার রিলিজ করবে। সো ওভারঅল রিঅ্যাকশনটা কি হয় এটা তোমাদেরকে এই নোটের মধ্যে এঁকে দেখাই, তাহলে পরে ব্যাপারটা ক্লিয়ার হবে। এখানের মধ্যে দেখো যে ফার্স্টে একটা প্রোটন আর একটা প্রোটন কম্বাইন হলো, ফর্ম করলো একটা ডিউটেরিয়াম, একটা ইলেকট্রন কি বলে একটা পজিট্রন, আর একটা হলো ইলেকট্রন নিউট্রিনো। ওকে, প্লাস এনার্জি, একটা সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি। এই তিনটা কি, নিউট্রিয়ন, ইলেকট্রন, প্রোটিন, এগুলো কি ভাই? ডিউটেরিয়াম চিনো না? ডিউটেরিয়াম তো চিনার না। কথা, ডিউটেরিয়াম তো হাইড্রোজেন 2, হাইড্রোজেনের 3টা আইসোটোপ আছে না, হ্যাঁ। এটার নাম হলো প্রোটিয়াম, এটার নাম হলো ডিউটেরিয়াম, এটার নাম হলো ট্রিটিয়াম। এই তিনটা চিনো না?
ও, নামগুলো জানতাম না ভাইয়া। আচ্ছা, তো তাহলে হাইড্রোজেন 2 কে ডিউটেরিয়াম বলে। ওকে, আচ্ছা ভাইয়া, আমার কোশ্চেন হলো প্রোটন কেন নিউট্রনে চেঞ্জ হওয়ার দরকারটা কি? প্রোটন কেন নিউট্রনে চেঞ্জ হয় দরকারটা কি, এখানের মধ্যে তোমার কাজটা কি হয় যে তোমার যখন নাকি ওরকম তারা কোলাইড করতেছে, তাদের ম্যাসটা তারা ইউজ করে, হ্যাঁ, তাদের ম্যাস ইউজ করে তারা কি করে, আর তাদের কাইনেটিক এনার্জি ইউজ করে তারা ম্যাসটাকে এনহ্যান্স করে, যে ওখানের মধ্যে নিউট্রনের মধ্যে কনভার্ট হয়। এখানের মধ্যে এই ব্যাপারটা কিসের, এই জিনিসটা হলো যে তোমার নিউক্লিয়ার রিঅ্যাকশনের গ্লুয়ন এক্সচেঞ্জ বলে এটা, যে স্ট্রং নিউক্লিয়ার ফোর্সের নাম শুনছো না? হ্যাঁ হ্যাঁ, স্ট্রং নিউক্লিয়ার এটা ফোর্সের বোজন ইন্টারঅ্যাকশনের জন্য, বোজন ওখানের মধ্যে স্ট্রং নিউক্লিয়ার ফোর্সের ইন্টারঅ্যাকশনের জন্য যে প্রোটনের মধ্যে কি কি কোয়ার্ক থাকে, আপ আপ ডাউন, তো ওখানের মধ্যে থেকে একটা আপ কোয়ার্ক ডাউন কোয়ার্কে কনভার্ট হয়ে যায়। হ্যাঁ, যে ওখানের মধ্যে ওইটা হলো গ্লুয়ন এক্সচেঞ্জ নামের একটা সার্টেন রিঅ্যাকশন হয়। ওগুলা জিনিস আমাদের এখন সিলেবাসের মধ্যে আলাদা করে নাই, বুঝছো? আচ্ছা, তো এখন আর এখানের এমনি মধ্যে তো বলো। পজিট্রন এগুলো আসছে তোমার করার জন্য, চার্জ কি কনজার্ভ রাখার জন্য। হ্যাঁ, চার্জ পজিট্রন আসছে কনজার্ভ হলো রাখার জন্য। আমাদের এই যে চার্জ কনজার্ভ প্লাস ব্যারিয়ন নাম্বার প্লাস লেপটন নাম্বার, এই সবগুলা জিনিস যেন কনজার্ভ থাকে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, নিউট্রনে কনভার্ট হইলে তো একটুখানি তোমার রিপালশনও কমে, রাইট? মানে রিপালশনও তো কমে হ্যাঁ, যদি রিপালশনটা নিউট্রনে কমতেছে। কনভার্ট হয়, প্রোটনটা হ্যাঁ, একটা। ওখানের মধ্যে আচ্ছা আচ্ছা, রিপালশন কমে যায়। বুঝছি বুঝছি। ওকে, তো তাহলে এখানের মধ্যে প্রত্যয় জিজ্ঞাসা করতেছিল এই যে পজিট্রন আর নিউট্রিনো কই থেকে আসছে, এটা আমাদের পার্টিকেল ফিজিক্স এর মধ্যে তোমরা এগুলা নাম পড়ছো না, যে লেপটন। হ্যাঁ, লেপটন আমাদের কোনগুলা, লেপটন হলো যে আমাদের ইলেকট্রন, ইলেকট্রন নিউট্রিনো, হ্যাঁ, এরপর টাও, টাও নিউট্রিনো, এরপর মুয়ন, মুয়ন নিউট্রিনো, এগুলা পড়ছো না প্রত্যয়? হ্যাঁ, প্রত্যয়ের কি মনে আছে এগুলা? প্রত্যয় না তো থাকলে পরে এগুলা জিনিসের ভিডিও ইউনিট আবার 2 তো, দেখতে হবে, বুঝছো? ইউনিট 2 পড়া লাগবে। তো এই প্রত্যেকটা যে এই যে আজকের জন্য ও আমাকে বলতেছিলাম যে ওকে ইউনিট ওই পার্টিকেল ফিজিক্স এর কোশ্চেন গুলো করবে নাকি, এখানের মধ্যে ওই কোশ্চেন গুলো থাকলে তাহলে আরো ক্লিয়ার হয়ে যেত, বুঝছো? তো তাহলে এখানের মধ্যে ব্যাপারটা কি হয়, এরকম সিরিজ অফ রিঅ্যাকশনের পর, যে এমন না যে হাইড্রোজেন আর হাইড্রোজেন একবার ফিউজ করে একবারে তারা হিলিয়াম ফর্ম করে ফেলছে, তারা কি করে এরকম কতগুলো সিরিজ অফ রিঅ্যাকশনের পর ফাইনাল রিঅ্যাকশনের প্রোডাক্ট আমরা পাই, বুঝতে পারছো? এই ব্যাপারটা শুধু বোঝানোর জন্য এগুলা বলতেছি, যে আমাদের প্রোটন আর প্রোটন ফিউজ করে বা একটা হাইড্রোজেন আর হাইড্রোজেন ফিউজ করে কিভাবে কি ফর্ম করে, কিভাবে হিলিয়াম ফর্ম করতে পারে, ওই প্রসেসটা কি এরকম লম্বা একটা চেইন রিঅ্যাকশনের থ্রুতে হয়। ওকে, তো এখন ফাইনালি এই ব্যাপারটা ফর্ম করছে। এখন এখানের মধ্যে দেখো কি বলতেছে ওয়ার্ড এক্সাম্পলের মধ্যে, ওয়ার্ড এক্সাম্পলটা একটু সবাই পড়ো তো, দেখো তো নিজেরা বুঝো নাকি ফার্স্টে। কারেন্টটা হানি গেল না, মানে আছে 20 মিনিট নেট আছে একটুখানি আমার। আচ্ছা ভাইয়া, তাহলে ওই টুয়াইস এর জিনিসটা কি হলো? তুমি যে বললা প্রথম রিঅ্যাকশনটা টুয়াইস, সেকেন্ডটাও টুয়াইস, টুয়াইস তাহলে প্রোটন প্রোটন যদি রিঅ্যাকশন দুইবার হয় তাহলে তো দুইটা ডিউটেরিয়াম ফর্ম হওয়ার কথা। এই তো দুইটা ডিউটেরিয়াম ফর্ম করলো, এখন ওই দুইটা ডিউটেরিয়ামের কাছে একটা একটা করে প্রোটন আবার আসবে, তারপরে ডিউটেরিয়াম গুলো একটা একটা করে প্রোটন নিয়ে ট্রিটিয়াম ফর্ম, কি বলে, হিলিয়াম 3 ফর্ম করলো। হিলিয়াম 3 ফর্ম করার পর দেন দুইটা হিলিয়াম 3 মিলে হিলিয়াম 4 ফর্ম করবে। ও আচ্ছা, ও বইতে এই জায়গাটা স্কিপ করছে, তোমার স্টেজ 2 এর পরে 3 তে ওরা স্কিপ করে ফেলছে জায়গাটা, ডাইরেক্টলি ওরা দেখায় ফেলছে দুইটা। হ্যাঁ, আচ্ছা বুঝছি। এত কিছু হইয়া একটা হিলিয়াম ফর্ম হয়। এই ওয়ার্ক এক্সাম্পলটা সবাই একটু দেখো, দেখো যে বুঝো নাকি ব্যাপারটা কি হইতেছে। চারটা প্রোটনের ম্যাস হচ্ছে লাইক অরিজিনাল ম্যাসটা, মানে হিলিয়াম 4 এর কোনটা এখানের মধ্যে? যে ম্যাস অফ 4 প্রোটনস,
হ্যাঁ mass of 4 proton ওইটাই একটা প্রোটনের mass যেটা ওটার সাথে 4 দিয়ে মাল্টিপ্লাই করে বের করছে আর কি। এগুলা তো ইন্ডিভিজুয়াল প্রোটন, এগুলা হলো নিউক্লিয়াসের প্রোটন না, ঠিক আছে? এগুলো হলো ইন্ডিভিজুয়াল শুধু একটা প্রোটন আর কি। যে হাইড্রোজেনের খালি নিউক্লিয়াসটা, হাইড্রোজেনের নিউক্লিয়াস মানে কি শুধু একটা প্রোটন, তাই না প্রত্যয়? জি ভাই। তো ওইটাই আর কি। সবার এটা পড়া শেষ হইলে এরপর আমাকে বইলো, ওকে? ম্যাচ গুলো বের করার পরে পরের লাইনটা বুঝতেছি না কোনোদিন। কোনটা বের করার পর প্রত্যয়? mass of helium 4 nucleus plus 2 ওই যে পজিট্রনস এর পজিট্রন, লাইনটা হ্যাঁ। বুঝতেছি না। এখানে -2 ইনটু এটা কেন করে? এখানে মধ্যে কি করছে দেখো, যে হিলিয়াম 4 এর নিউক্লিয়াসের থেকে প্রথমে কি করছে, হিলিয়াম 4 এর নিউক্লিয়াসের এখানে মধ্যে তোমার ইয়ে কত বলতেছে, অ্যাটমিক মাস অফ হিলিয়াম 4 নিউক্লিয়াস ওইটা হলো 4.002602। আর এখন হিলিয়াম এটা কি মেজার্ড হিলিয়াম অ্যাটমিক মাস, যে এখানে মধ্যে দেখো কি বলছে প্রত্যয় অ্যাটমিক মাস, তো তার মানে তার তো কি আছে, ইলেকট্রন আছে না দুইটা, একটা অ্যাটমের তো ইলেকট্রনও থাকবে, তো ইলেকট্রনের মাস গুলাকে মাইনাস করে শুধু নিউক্লিয়াসের মাসটা বের করছে, তো এর জন্য মাইনাস করছে এটা। আমরা যতগুলো অ্যাটমিক ম্যাস বের করব ওইটা ইলেকট্রনের ম্যাস গুলো প্রত্যেকবার মাইনাস করে ফেলবো। হ্যাঁ আমরা শুধু নিউক্লিয়াসের মাসটা চাইতেছি, এর জন্য অ্যাটমিক মাসের থেকে ইলেকট্রনের মাসটাকে মাইনাস করে দিছি। এটা আসলে এখানের জন্য না করলেও হয়তো, বিকজ তোমার পজিট্রন তো আবার অ্যাডই করলাম, তো তাহলে পজিট্রনের মাস দুইটা অ্যাড করা, হ্যাঁ, আর ইলেকট্রনের মাসটা বাদ না দেওয়া একই কথা ছিল, ঠিক আছে? আচ্ছা তো মানে মাইনাসটা বুঝছি, তাহলে এখানে পজিট্রন দুইটা অ্যাড করে কেন? এই যে আমাদের বলছেই তো যে ফাইনালি আমাদের প্রোডাক্টটা কি ফর্ম করতেছে, হিলিয়াম 4, হিলিয়াম 4 নিউক্লিয়াস প্লাস দুইটা পজিট্রন, তাহলে টোটাল মাস অফ প্রোডাক্ট বের করতেছি আর টোটাল মাস অফ রিঅ্যাক্ট্যান্টটা দেখতেছি, যে টোটাল মাস অফ রিঅ্যাক্ট্যান্ট হলো এইটা আর টোটাল মাস অফ প্রোডাক্ট হলো এইটা। সো তাহলে প্রোডাক্ট আর রিঅ্যাক্ট্যান্টের মধ্যে মাসের ডিফারেন্স হলো এমন, সো মাসের ডিফারেন্সটা কিসে কনভার্ট হয়, প্রত্যয় এনার্জিতে কনভার্ট হয়। সো তাহলে ওই জিনিসটা এখানের মধ্যে বের করা হয়েছে, বুঝতে পারছো এখন? জি ভাই। বাকিদের কি অবস্থা, সবাইকে বুঝতে পারছো এক্সাম্পল কোশ্চেনটা? জি স্যার। ওকে ফারহান? জি ভাইয়া। দাঁড়াও 1 মিনিট। ওকে সো তাহলে এইটা গেল আমাদের ফার্স্টের কাজ। এখন বলতেছে কি, এরকম রিঅ্যাকশন আমাদের হিউজ নাম্বারে ফর্ম করতে থাকে, হইতেই থাকে রিঅ্যাকশন আমাদের স্টারের কোরের মধ্যে, যে সানের কোরের মধ্যে অন্যান্য স্টারের মধ্যে এরকম রিঅ্যাকশন ফিউশন রিঅ্যাকশন হইতেই থাকে, যে these reactions which occur in enormous numbers provide the energy which causes the sun to emit the light in all direction in great quantities। সো তার মানে এই যে আমাদের স্টার অ্যাকচুয়ালি যে এনার্জি দেয়, ওই এনার্জি কোন ফর্মে পায়, সে ফার্স্টেই ফিউশন রিঅ্যাকশন করায় করে এনার্জিটা প্রডিউস করে, দেন এই এনার্জিটা সে রিলিজ করে। যে কনভার্টিং হাইড্রোজেন ইনটু হিলিয়াম উইথ দ্য রিলিজ অফ এনার্জি কুড বি অ্যান এক্সিলেন্ট ওয়ে অফ সাপ্লাইং প্ল্যানেটস এনার্জি নিডস। যে বলতেছে কি,
আমরা যে এত ইলেকট্রিসিটি প্রোডাকশনের জন্য এত কাহিনী করি, সো তাহলে এই ফিউশন রিঅ্যাকশন করাইলে কি হয়? ফিউশন রিঅ্যাকশন করাইলে অনেক ইজিলি আমাদের ইলেকট্রিক্যাল এনার্জি কি করে ফেলা যাবে, অনেক ইজিলি ইলেকট্রিক্যাল এনার্জি আমাদের প্রডিউস করে ফেলা যাবে। কিন্তু সমস্যা কি, আর্থের মধ্যে ফিউশন রিঅ্যাকশন এত ইজিলি করা যায় না। এটাই হলো আমাদের লিমিটেশন। যে দেখো আমাদের চ্যাপ্টারের ফার্স্টেই দেখে আসছিলাম যে আমাদের এটা পড়বো, কি জিনিস পড়বো, যে এই যে কোথায় গেল, এই ইনক্লুডিং কন্ডিশনস নিডেড টু মেইনটেইন নিউক্লিয়ার ফিউশন। ঠিক আছে, যে নিউক্লিয়ার ফিউশন মেইনটেইন করার জন্য আমাদের কয়টা সার্টেন কন্ডিশন ফুলফিল করতে হয়, ওই ব্যাপারগুলো আমরা আর্থের মধ্যে পুরোপুরি ফুলফিল করতে পারি না, এটা হলো আমাদের সমস্যা। এখন এখানের মধ্যে দেখো কি বলতেছে, বলতেছে কি যে এইভাবে করে প্ল্যানেটের এনার্জি নিডটা ফুলফিল করা খুবই ভালোভাবে করা যেত। কিন্তু যে কি আছে, আমাদের তো অ্যাটমসফিয়ার ভরা হাইড্রোজেন আর অক্সিজেন আছে না, যে আবার সিতে যে আমাদের ওশান ভরা ওয়াটার, ওয়াটার মানে কি হাইড্রোজেন আর অক্সিজেন, তো ওখান থেকে আমরা অনেকগুলো হাইড্রোজেন পাইতে পারি। এই যে the seas are full of hydrogen in water molecules and the helium produced would be an inert gas which would simply be allowed to go up into the atmosphere. However, scientists have not yet successfully maintained a controlled nuclear fusion reaction yet. কেন? প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হলো, the problem lies in forcing two positively charged mutually repelling protons to fuse together. এই যে দুইটা প্রোটনকে যে আমরা কম্বাইন করাবো বা দুইটা প্রোটনকে যে আমরা ফিউজ করাবো, কি দরকার? অনেক হাই অ্যামাউন্ট অফ রিপালসিভ ফোর্স ওভারকাম করে তাদেরকে একসাথে নিয়ে আসতে হবে। সো এই যে এত হাই অ্যামাউন্ট অফ রিপালসিভ ফোর্স, এই হাই রিপালসিভ ফোর্সটাকে ওভারকাম করার জন্য কি লাগবে? এই হাই রিপালসিভ ফোর্সটাকে ওভারকাম করার জন্য অনেক বেশি হিট এনার্জি আর অনেক বেশি কাইনেটিক এনার্জি লাগবে। ওকে, তো এখানের মধ্যে কাজটা কি, দ্য কাইনেটিক এনার্জি হুইচ they need to collide forcefully enough to overcome this electrostatic repulsion requires temperature of many million Kelvin। ঠিক আছে, 1000 কেলভিনের ঘরেও না, 10 to the power 7 কেলভিনের ঘরে গেলে পরে তখন যায় কি হয়, প্রোটন আর প্রোটন ফিউজ করতে পারে। বুঝতে পারছো? সো তাহলে তাদের রিপালসিভ ফোর্স এতই বেশি যে মিলিয়নস অফ কেলভিন টেম্পারেচার রিচ করলে পরে তখন তারা কি করবে, ফিউজ করবে। এখন আবার কাজটা কি, শুধু টেম্পারেচার মেনটেন করলেই না, ওকে, শুধু টেম্পারেচার মেনটেন করলেই হবে না, আবার কি এনশিওর করতে হবে যে তাদের কলিশন রেটটা যেন এনাফ থাকে। ওকে, তাদের কলিশন রেটটা যেন সাফিসিয়েন্ট থাকে, যেন সাস্টেইনেবল হয় রিঅ্যাকশনটা। সাস্টেইনেবল মানে কি? সাস্টেইনেবল মানে যে যেটা নিজেকে নিজে হোল্ড করতে পারবে, যে রিঅ্যাকশনটাকে বারবার বারবার ইনস্টিগেট করতে হবে না আর কি। যেখানের মধ্যে কি, যে মোর ওভার টু এনশিওর এনাফ কোলাইডিং প্রোটনস ফর দ্য রিঅ্যাকশন টু বি সাস্টেইনড রিকোয়ার্স আ হাই ডেনসিটি অফ দেম। তো তাহলে তাদের বেশি বেশি কলিশনের জন্য বা বেশি বেশি ফিউশনের জন্য কি লাগবে, অনেক হাই ডেনসিটি অর অনেক অল্প জায়গায় অনেক বেশি বেশি করে প্রোটন থাকতে হবে। সো এখন কম্পেয়ারিং দ্য এনার্জি আউটপুট উইথ নিউক্লিয়ার ফিশন বিলো, যে ফিশন রিঅ্যাকশনেও আমরা, ফিশন রিঅ্যাকশন তো ও লেভেলসেও পড়ে আসছি না, ফিশন রিঅ্যাকশন আমরা ও লেভেলসে পড়ে আসছি। ওখানের মধ্যে কি হয়, ফিশন রিঅ্যাকশনের মধ্যে আমরা সুন্দর মতো রিঅ্যাক্টর বানাই এনার্জি প্রডিউস করতে পারি, কিন্তু ফিউশনে আরো বেশি এনার্জি রিলিজ করে। তো এর জন্য ফিউশন তো আমরা চাবো যে যদি করা যায় তাহলে তো ভালো, কিন্তু ফিউশন এখন পর্যন্ত সায়েন্টিস্টরা বের করতে পারে নাই, এরকম সাস্টেইনেবল কোনো রিঅ্যাক্টর বের করতে পারে নাই। সো তাহলে এটা হলো একটা প্রবলেম, যে ফিউশন রিঅ্যাকশন মেইনটেইন করার জন্য কি লাগবে, তাহলে অনেক 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 হাই টেম্পারেচার এন্ড এখানের মধ্যে আবার কি, অনেক হাই ডেনসিটি। সো এই দুইটা জিনিস একসাথে মেইনটেইন করা খুবই টাফ। ওকে, সো এর জন্য আর্থের মধ্যে এখনো কোনো ফিউশন রিঅ্যাক্টর বের করা যায় নাই। তো এখন এখানের মধ্যে দেখো কি বলতেছে, ফিউশন রিঅ্যাকশনস কি হয়, ফিউশন রিঅ্যাকশনের মধ্যে বলতেছে কি, দেখো, nuclear fusion as an energy source for us to generate electricity is currently only at a research stage। যে এখন আমাদের মানুষরা ইউজ করতে পারবে বা পাওয়ার স্টেশন এরকম ইউজ করতে পারবে এমন অবস্থায় আসে না। যে ফার্স্টে কোন একটা টেকনোলজি বের হলে কি করে, ওটা নিয়ে প্রথমে রিসার্চ চলে,
দেন কতজনের উপর এরকম জিনিসগুলো টেস্ট করা হয়, এরপরে যে টেস্টিং অনেকগুলা স্টেপ পার করার পর দেন ওটা মার্কেটে আসে, তাই না? তো তাহলে এখানে এখন এটা কি ফর্মে আছে? রিসার্চের স্টেজে আছে। তো এখন এটা কমার্শিয়ালি ইউজ করা যাবে না। তো কি বলতেছে, ফিউশন উড হ্যাভ দ্য অ্যাডভান্টেজ দ্যাট ইটস ফিউয়েল ইজ অ্যাবান্ডেন্ট, যে এটার ফিউয়েলটা কি রেগুলার এরকম অবস্থাতেই পাওয়া যায়, যে দ্য ওশানস আর ফুল অফ হাইড্রোজেন। সো এখানের মধ্যে কি ফাইনাল যে প্রোডাক্টটা ফর্ম করতেছে, প্রোডাক্টটাও তো রেডিও অ্যাক্টিভ না, প্রোডাক্টটাও আমাদের হার্মফুল না। সো তাহলে ফিউশন রিঅ্যাকশনের থেকে ফিউশন রিঅ্যাকশন অনেক অনেক ভালো হইতো, কিন্তু যেহেতু আমাদের আর্থের মধ্যে এই কন্ডিশন গুলো এখনো প্রিভেল করা যায় নাই, তো এর জন্য এখন আমরা কি করতে পারতেছি না, কোনো ফিউশন রিঅ্যাক্টর বানাইতে পারতেছি না আর্থের জন্য। বুঝা গেছে ব্যাপারটা কি বললাম? যে কি বলতেছে দেখো, and no radioactive waste would be produced. বলতেছে কি it would be difficult to achieve though because the high temperature and density need to make the confining burning plasma is difficult. এই কনফাইনমেন্টের কাজটা কি? কনফাইনমেন্টের কাজটা কি? এই ব্যাপারটা হলো, তোমরা ডি ব্রগলি ওয়েভলেন্থ পড়ছো না আরাফ? জি স্যার। ডি ব্রগলি ওয়েভলেন্থ ইকুয়ালস টু কি h, যে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট ডিভাইডেড বাই মোমেন্টাম। মোমেন্টাম। জি স্যার। এখন এখানের মধ্যে দেখো, এই যে মোমেন্টাম যদি বেড়ে যায়, মোমেন্টাম বেড়ে গেলে কি হবে? ওয়েভলেন্থ কমে যাবে। কমবে। তো এখন ওয়েভলেন্থ কমে গেলে কি হয়? ওয়েভলেন্থ কমে গেলে তখন পেনিট্রেটিং পাওয়ার বেড়ে যায়, তাই না? জি স্যার। তো এখন এখানের মধ্যে কি হয়, তুমি একটা কন্টেইনারের মধ্যে প্রোটন অনেকগুলা এরকম হাইড্রোজেন নিলা, তো এখন তাদের তুমি টেম্পারেচারও বাড়াইলা, এত হাই টেম্পারেচার দেওয়ার আমাদের অবস্থা আছে, আমরা টেম্পারেচার যত মন চাই দিতে পারি, দিলাম, টেম্পারেচার দিলাম, তারা নিজেরা কোলাইড করবে, কিন্তু তারা তো কন্টেইনার ওয়ালের সাথে কোলাইড করবে। এখন কি হবে, তোমার মোমেন্টাম যত বাইরে যাবে তত কি হবে? ওয়েভলেন্থ কমবে, এন্ড ইভেন্চুয়ালি তাকে আর কন্টেইনারের মধ্যে আটকায় রাখা যাবে না। সে কি করবে? কন্টেইনার থেকে বের হয়ে চলে যাবে, যে কন্টেইনারটাকে পেনিট্রেট করে সে কি করবে? বাইরে বের হয়ে চলে যাবে। সো তাহলে তাকে কি করা যাবে না? কনফাইন করা যাবে না, আটকায় রাখা যাবে না। বুঝতে পারতেছো কি বলতেছি? জি স্যার। সো এটা অ্যাভয়েড করার জন্য কি করা যায়? অনেক হাই ফিল্ড স্ট্রেংথের ম্যাগনেটিক ফিল্ড ইউজ করা যায়। যে ম্যাগনেটিক ফিল্ড ইউজ করে কি করব? ম্যাগনেটিক ফিল্ড কি করে? চার্জড পার্টিকেলের উপর ফোর্স এক্সার্ট করে না? সো ওই ম্যাগনেটিক ফিল্ড দিয়ে কি করব? তাদেরকে একটা ফিউশন চেম্বারের মধ্যে বা ওই কন্টেইনারের মধ্যে আটকায় রাখতে পারবো। এই যে বলতেছে কি, দিস কনফাইনমেন্ট উড নিড ভেরি স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড। The ITER project, ITER কি? International Thermonuclear Experimental Reactor. এটা কি? Is a research experiment for nuclear fusion to produce electricity. This is an international project. ITER will be sited in France and the EU, the European Union, and the 6 power large nations, the India, China, Russia, USA, Korea, and Japan will contribute towards the প্রজেক্ট। কত? 15 বিলিয়ন ইউরো দিবে কনস্ট্রাকশনের জন্য। আচ্ছা, তোমরা নেক্সট সেশনটা জয়েন করো, ওটার মধ্যে পরের জিনিসগুলো বলতেছি। ওকে, ওকে। সো তাহলে এখানের মধ্যে আমরা দেখি যেটা বলতেছিলাম, যে আইটার হলো আমাদের ইন্টারন্যাশনাল একটা প্রজেক্ট, যেখানে কি করবে? বড় বড় যেই দেশগুলো আছে তারা ওরকম কন্ট্রিবিউট করবে এক্সপেরিমেন্টের মধ্যে। বলতেছে কি, an estimated 10 years of construction began in 2010. এখন by 2025 the aim is to generate temperatures of 150 million Kelvin in a plasma volume of 840 cubic meter. তো তাহলে এরকম বিশাল একটা প্রজেক্ট এখন তাদের আন্ডারগোয়িং চলতেছে, যে কনস্ট্রাকশনে চলতেছে। 2025 এই জিনিসটা শুরু করবে আর কি। ওকে, সো তখন যে আমরা দেখতে পারবো যে অ্যাকচুয়ালি আমাদের আর্থের মধ্যে সাস্টেইনেবল কোন নিউক্লিয়ার রিঅ্যাক্টর অর ফিউশন রিঅ্যাক্টর মোর স্পেসিফিক্যালি থাকা পসিবল নাকি না। ওকে, সো তাহলে ফিউশন রিঅ্যাক্টর আমাদের থাকতে পারবে নাকি না, ওটার জন্য আমাদের একটু ওয়েট করতে হবে, যে এত বিলিয়নস এন্ড বিলিয়নস অফ ডলার ইউরো তারা খরচ করতেছে। সো এটার ফাইনাল আউটকাম আমরা দেখার জন্য আরো কয়েক বছর ওয়েট করব। সো এইগুলা গেল আমাদের ফিউশনের কাজ, ঠিক আছে? নিউক্লিয়ার ফিউশনের কাজগুলো এটা গেল। এখন নিউক্লিয়ার ফিশন কিন্তু আমরা এটা ও লেভেলসে পড়ে আসছি। কি হয়? যে একটা ইউরেনিয়াম, বলো একটু
হালকা একটু বলো তো যে উপরে ল্যামডার জিনিসটাতে কি বুঝাইছো, মাত্র কারেন্ট আসলো ভাষায়। ল্যামডার জিনিসটা কি বুঝাইছে এখানের মধ্যে বলতেছিলাম যে তোমার তো ফিউশন করানোর জন্য অনেক অনেক হাই টেম্পারেচার লাগবে। কেন লাগবে? এই যে এত হাই রিপালসিভ ফোর্সটাকে ওভারকাম করতে হবে না, তো এখন তোমার টেম্পারেচার অনেক হ্যাঁ। বেশি লাগবে। ওকে, তো এখন টেম্পারেচার বাড়াইলাম, কিন্তু টেম্পারেচার বাড়লে তো একটা সমস্যা হয়। কি হয়? টেম্পারেচার বাড়লে তখন যায় ভেলোসিটি বেড়ে যাবে না, মোমেন্টাম বেড়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ তো এখন মোমেন্টাম যদি বাড়ে অ্যাকর্ডিং টু ডি ব্রগলি ওয়েভলেন্থ, মোমেন্টাম বাড়লে ডি ব্রগলি ওয়েভলেন্থ কমে যাবে না? হ্যাঁ তো এখন ডি ব্রগলি ওয়েভলেন্থ যদি কম হয় তো এখন কি তার পেনিট্রেটিং পাওয়ার হবে বেশি, যে সে অনেক স্মল স্পেস দিয়েও কি করে ফেলতে পারবে, এসকেপ করে ফেলতে পারবে, তাই না? হ্যাঁ তো এখন বলতেছিলাম হ্যাঁ যে হ্যাঁ তুমি এরকম একটা নিউক্লিয়ার চেম্বার বানাইলা, তুমি অনেক অনেক হাই টেম্পারেচার দিলা, কিন্তু সমস্যা কি টেম্পারেচার এত হাই দিছো দেখে এখন যায় সে কন্টেইনারের সাথে কোলাইড করতে সময় ওখানে কি করবে, কন্টেইনারের অ্যাটমিক ও স্পেসিং যেমন আছে ওইটা থেকে যদি বাইরে যাবে। হয় সে বের হয়ে চলে যাবে। সো এটাকে আমরা বলতেছিলাম কনফাইনমেন্ট প্রবলেম। ওকে, যে ও, এখানের মধ্যে কনফাইন করা হলো ডিফিকাল্ট। তো এখন এই কনফাইনমেন্টের জন্য আমরা কি ইউজ করতে পারি, অনেক হাই স্ট্রেংথের ম্যাগনেটিক ফিল্ড ইউজ করতে পারি। ওকে, অনেক হাই স্ট্রেংথের ম্যাগনেটিক ফিল্ড ইউজ করলে পরে ফাইনালি কি হবে, তখন যায় এই যে যখন নাকি চার্জ পার্টিকেল গুলা, যে এগুলা তো প্লাজমা প্লাজমা না, সো তার মানে তারা হলো পজিটিভলি চার্জ, যে হাইড্রোজেন কে এত বেশি হিট করা হয়েছে যে হাইড্রোজেনের শুধু নিউক্লিয়াসটা আছে। তো এখন হুম। এই প্লাজমা গুলা বাইরে বের হইতে নিলে তখন এই ম্যাগনেটিক ফিল্ডের ফোর্সে সে কি করবে, আবার সার্কুলার আর্কে ঘুরে আবার ভিতরে চলে আসবে, তারা কি করতে পারবে না, বের ও হইতে পারবে না। ঠিক আছে, ও সো ও স্ট্রং আচ্ছা ম্যাগনেটিক বুঝছি। ফিল্ড দিয়ে এই জিনিসটাকে আমরা অ্যাভয়েড করব, যে এসকেপ করাটা অ্যাভয়েড করব। কিন্তু হুম এই হুম। জিনিসটা রিয়েলিস্টিক্যালি আসলে পসিবল নাকি, ওইটার জন্য আমাদের বিশাল একটা প্রজেক্ট, যে আইটার, ইন্টারন্যাশনাল থার্মোনিউক্লিয়ার এক্সপেরিমেন্টাল রিঅ্যাক্টর, এইটার পিছে 15 বিলিয়ন ইউরো শুধু কনস্ট্রাকশনেই যাবে। সো এই এত টাকা ইউজ করে তারা 2010-এ শুরু করছে কনস্ট্রাকশন, 2025 সালে তারা ওইটার ফার্স্টে দেখবে যে তাদের অ্যাকচুয়ালি রিঅ্যাকশনের কেমন কি ফাইনাল আউটকাম হচ্ছে। ঠিক আছে, এটা থেকে এনার্জি প্রডিউস করবে, ইলেকট্রিসিটি। হ্যাঁ ইলেকট্রিসিটি প্রডিউস করবে। তখন যে আমাদের হুম অনেক অনেক যে কোল ফায়ার পাওয়ার স্টেশন, ফসিল ফুয়েল এইসব জিনিস ইউজ করতে হবে না। হুম। ও আচ্ছা বুঝছি। হ্যাঁ তো এটা ছিল ব্যাপার। তো এখন আমরা যেটা বলতেছিলাম যে নিউক্লিয়ার ফিউশন, এখন নিউক্লিয়ার ফিউশনের মধ্যে কাজটা কি, নিউক্লিয়ার ফিউশনের এখানের মধ্যে আমরা এটা ও লেভেলসে পড়ে আসছি যে একটা 235 যে ইউরেনিয়াম 235 নিউক্লিয়াস আছে, তার স্যার মধ্যে যদি একটা নিউট্রন আসে তো এখন সে কিসে কনভার্ট হবে, ইউরেনিয়াম 236। এখন স্যার বলো। স্যার এই যে মানে এই যে ম্যাগনেটিক ফিল্ডটা দিয়ে কি মানে পুরো প্লাজমাটাকে ঘুরাবে, হ্যাঁ মানে সাস্টেইন কেমনে করবে? প্লাজমাটাকে ঘুরাবে মানে এরকম করবে, সাস্টেইন না, এখানে কনফাইন। এই যে স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড গুলো এরকম থাকবে আর কি। ওকে, স্যার অনেকটা ওই যে সাইক্লোট্রনের মতোই না? হ্যাঁ ওরকমই। তো এখন এই যে মনে করো প্লাজমাটা বাইরে বের হওয়ার এরকম জায়গায় আসতে নিলে তখন কি করবে, ম্যাগনেটিক ফিল্ড কি করে, পারপেন্ডিকুলার টু দা ভেলোসিটি ওরকম আমাদের ফোর্স এক্সার্ট করে, সো তাহলে তাকে একটা হ্যাঁ হ্যাঁ সার্কুলার পাথে ঘুরায় আবার ভিতরে রেখে দিবে। তো জি কন্টেইনারের স্যার। সাথে কোলাইডই করতে পারবে না। তো তারা এরকম বের হইতে নিলে তাদেরকে আবার কি করবে, ম্যাগনেটিক ফিল্ড এরকম রোটেট করে আবার ইনসাইড দা কন্টেইনার রেখে দিবে। বুঝতে পারছো? তো তখন জি তাদের স্যার। মধ্যে আরো বেশি বেশি করে কলিশন হবে, সো তখন রিঅ্যাকশনটা আরো সাস্টেইনেবল হবে, যে রেট অফ রিঅ্যাকশন, রেট অফ কলিশন অনেক বেশি। বুঝতে পারছো? জি স্যার। ওকে, সো তাহলে এখানের মধ্যে যেটা বলতেছিলাম নিউক্লিয়ার ফিশনের কথা, যে ও লেভেলসে তোমরা এটা পড়ে আসছো যে ইউরেনিয়াম 235 এর মধ্যে একটা স্লো মুভিং নিউক্লিয়াস অ্যাড হইলে পরে কি হবে, এটা ইউরেনিয়াম 236 এ কনভার্ট হবে, হুইচ ইজ আনস্টেবল। তো সে তখন স্প্লিট করে, সে স্প্লিট করে কি ফর্ম করে, সে তখন স্প্লিট করে আমাদের ব্যারিয়াম আর ক্রিপ্টন ফর্ম করতেছে। ব্যারিয়াম আর ক্রিপ্টন যে অলওয়েজ ফর্ম করবে এমন না, অন্য দুইটা এলিমেন্ট ফর্ম করতে পারে, কিন্তু সাথে কি করতেছে সে, ইম্পর্টেন্ট কাজ, সে এক্সট্রা দুইটা বা তিনটা নিউট্রন ছাড়তেছে। সো এখন এই দুইটা বা তিনটা নিউট্রন যে কি করবে, অন্য ইউরেনিয়াম 235 এর কাছে যায় অ্যাবজর্ব হবে।
তো তখন তারা আবার ওইটাকে অ্যাবজর্ব করে তারা আবার কি হবে এরকম ফিউশন রিঅ্যাকশন দিবে। সো এইভাবে করে করে কি করতে থাকবে, একটা চেইন রিঅ্যাকশন চলতে থাকবে। সো এইভাবে একটা চেইন রিঅ্যাকশন সেট আপ হয় এন্ড ফিউশন রিঅ্যাকশন হইলে পরে তখন কি করবে, এনার্জি রিলিজ করবে। এই এনার্জি ইউজ করে কি করা হয়, এই এনার্জি ইউজ করে পানি গরম করা হয়। পানি গরম হলে স্টিম হবে, স্টিম যায় টারবাইন ঘুরাবে, টারবাইন ঘুরলে জেনারেটর ঘুরবে, ফলে ইলেকট্রিসিটি প্রডিউস হবে। ওই জিনিসটা যে আমরা ও লেভেলসে যা পড়ে আসছিলাম একদম সেম। ওকে, তো এখন নিউক্লিয়ার ফিউশনের ব্যাপারটা এটা তোমাদের ও লেভেলসে যেটা পড়ে আসছিল ওই ব্যাপারটাই। এই জিনিসটা আমরা আরো ব্রডলি ডিসকাস করব যখন নাকি কালকে আমরা একটা সিমুলেশন দেখবো নেক্সট ক্লাসে। ওখানের মধ্যে থেকে আমরা ওই জিনিসটা আরো সুন্দর মতো কভার করব। ওকে, সো এখন আজকে আমাদের বেসিক কাজটা ছিল এটা যে নিউক্লিয়ার ফিউশনের ব্যাপারটা আমাদের ক্লিয়ার করা। নিউক্লিয়ার ফিউশনের সবার কি আইডিয়াটা ক্লিয়ার হয়েছে, ফিউশন কিভাবে হয়? জি স্যার। সো নিউক্লিয়ার ফিউশনের ব্যাপারটা আমরা জানলাম, আর নিউক্লিয়ার ফিউশনে ও লেভেলস এর কনসেপ্ট পুরাটাই এন্ড ব্যাপারটা আমরা আরো সিমুলেশনটা নেক্সট ক্লাসে দেখবো নি। ওকে, তো আজকে আমাদের এখানের মধ্যে শেষ করব ক্লাসটা, ঠিক আছে? জি স্যার। তোমরা কোশ্চেন কি করা যাবে একটা? হ্যাঁ হ্যাঁ বলো। তো ভাইয়া মানে একটা জিনিস মানে একটা জায়গায় পড়লাম আর কি, যে when a decaying nucleus becomes lighter, you could say that the nucleus has lost mass, but this is not the mass defect. If you can show that the total mass of the product nuclei is less than the reactants, then this difference is the mass defect. তা আমরা বুঝবো কেমনে যে কোনটা কোনটা কোন সময় ডিকে হইছে আর কোন সময় আসলে ম্যাচ ডিফেক্টের জন্য ম্যাচ কম দেখাচ্ছে? কারণ ইভেন্চুয়ালি মানে অলওয়েজই তো লাইক প্রোডাক্টেরই ম্যাচ কমই থাকবে, আইদার ডিকে হোক অর ম্যাচ ডিফেক্ট হোক, প্রোডাক্টের ম্যাচ তো কমই থাকবে। এখন ডিকে তো করবে কারা, ডিকে করবে হলো আনস্টেবল অ্যাটমরা, যে রেডিও অ্যাক্টিভ অ্যাটমরা। আর এখানে যে আমরা হাইড্রোজেন আর হাইড্রোজেন যে ফিউশন করতেছি এরা তো আর রেডিও অ্যাক্টিভ না, এরা তো নরমাল স্টেবল অ্যাটম, স্টেবল নিউক্লিয়াস। তাদেরকে কম্বাইন করে আমরা এরকম নিউক্লিয়ার রিঅ্যাকশনের থ্রুতে প্রোডাক্ট দিতেছি, প্রোডাক্টের ম্যাস কম। সো তাহলে এখন এখানের মধ্যে এটা হলো নিউক্লিয়ার রিঅ্যাকশন যেখানে কি হইতেছে, এনার্জি রিলিজ করতেছে। আর ডিকেতেও তো এনার্জি রিলিজ করে, ডিকেতে কে বলছে এনার্জি রিলিজ হয় না? আলফা যে রিলিজ করতেছে, আলফার কাইনেটিক এনার্জি কই থেকে আসে? ওখানেও তো এনার্জি এনার্জি রিলিজ তো আসে। হয়, হ্যাঁ, এনার্জি রিলিজ হয়। মানে আমি বলতেছি মানে আমরা ডিস্টিংগুইশ কিভাবে করবো যে কখন আসলে ডিকে হইতেছে আর ডিকের জন্য ম্যাচ কমতেছে আর কখন ম্যাচ ডিফেক্টের জন্য ম্যাচ কমতেছে, এটা হইলো মানে জিনিসটা আর কি। ডিকের এক্সাম জন্য হিন্টে যদি লিখা কমে, যায়। ডিকের জন্য কমলে পরে তখন তোমার এই যে ডিকের জন্য কমলে পরে আলফা বেটা যে কোন একটা পার্টিকেল তো আসবে সাথে, তো ওইটা দেখলে পরে বুঝতে পারবা। ও ও না, ও ঠিক আছে। তাহলে এমনি তো অলওয়েজ ম্যাস এনার্জি দুইটাতেই কনজার্ভ থাকে। ম্যাস এনার্জি সব জায়গাতে কনজার্ভ থাকতে হবে। ইউনিভার্সাল হ্যাঁ কনজারভেশন হ্যাঁ ল যে 7টা দিছে না, ওই 7টা হ্যাঁ হ্যাঁ। সব জায়গায় কনজার্ভ থাকতে হবে, ও, আচ্ছা আচ্ছা ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তাহলে হ্যাঁ বুঝছি। ডিকের সময় এনার্জি রিলিজ হয়, ওইটাতেও কোনো সমস্যা না। এখন তোমার ডিকে হইছে নাকি না ওটা কিভাবে বুঝবো, যে আয়োনাইজিং রেডিয়েশন রিলিজ করতেছে নাকি, আলফা বেটা এইসব রিলিজ করলে পরে মানে ডিকে থ্রুতে হইতেছে। আর যদি শুধু এরকম এনার্জি রিলিজ করে ফোটন ফর্মে নরমালি, তো তাইলে পরে ওইটা হলো তোমার ইয়ে হ্যাঁ বুঝছি। হ্যাঁ ওই যে ম্যাচ নরমাল যে ডিফেক্টের জন্য যেটা। ম্যাচ ডিফেক্টের জন্য আছে। আর ভাই আমাদের যদি মনে করি এক্সামে এরকম ফিউশন ইকুয়েশন একটা দেয়, তখন যে আমরা তো লাইক এটা জানি দেখে যে ইলেকট্রন নিউট্রিনো বের করতেছি দেখে বলছি, বাট নরমালি যদি দেয় তখন কি আমাদের লাইক ফ্রিডম থাকবে যে আমরা এরকম একটা কনজার্ভ রাখার জন্য এরকম একটা নিজের ইচ্ছায় পার্টিকেল দিতে পারবো? এরকম করা যায়? ওখানের মধ্যে তোমার কয়টা জিনিস এরকম ফিক্স থাকে যে তোমার এরকম প্রোডাক্টের কথা একটার কথা বলে দিল, এখন তোমাকে বললো ইলেকট্রন বের হয়, হ্যাঁ তোমাকে হ্যাঁ বললো যে ইলেকট্রন বের ইলেকট্রন হয়। বা পজিট্রন বের হয়। তো এখন তোমার এখানের মধ্যে কাজটা করতে হবে যে ইলেকট্রনের লেপটন নাম্বার আছে একটা, হ্যাঁ, আর হ্যাঁ পজিট্রনের লেপটন নাম্বার আছে একটা। তো এখন তোমার ইলেকট্রন বের হইলে এতক্ষণ তো ইকুয়েশনের এই সাইডে, এই যে ইকুয়েশনের এই সাইডে দেখো কোনো লেপটনই নাই। তো হ্যাঁ এখন ইলেকট্রন নাই। ইকুয়েশনের রাইট সাইডে একটা লেপটন চলে আসছে। সো তার মানে কি লেপটন নাম্বারটাকে কনজার্ভ করার জন্য কি করতে হবে, আরেকটা লেপটন আসতে হবে, যেন এইটার যে লেপটন নাম্বার মনে করো +1, এইটার লেপটন নাম্বার হলো -1। তো তাহলে ওভারঅল লেপটন নাম্বার লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডে যেন কি থাকে, সেম থাকে। ও ও
ও আচ্ছা, আর আমাদের তো চার্টটা দিয়ে দিবে না এটার, যে কোনটার কি চার্জ লেফট না এক্সাম তো দিয়ে দেয় যেটা বুকলেটে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওইটা মানে আমাদের আর কি যে নিজে থেকে বোঝা লাগবে কিভাবে লাইক ওভারঅল সেম রাখা যায়। হ্যাঁ আমাদের আমাদের তো এত ডিপ যায় না, ব্যারিয়ান দেখে চার্জ দেখে আর ম্যাথ দেখে, মানে আমি মানে স্টুডেন্ট বুকে খুঁজে পেয়েছি কি বেসিক্যালি তিনটা মেইনলি দেখে, ওরা এত ওইটাই ডিপ জন যায় না, নিউটন নেপটুন চলা যায় না আর কি। ওইটা আচ্ছা ঠিক রিঅ্যাকশন আছে টু বুঝছি। রিঅ্যাকশন ডিপেন্ড করবে আর কি বেসিক্যালি। হুম, বুঝছি বুঝছি। আরাফের কোনো কোশ্চেন আছে? আচ্ছা না স্যার। ওকে, সো তাহলে আমরা ক্লাস এখানে আজকে শেষ করতেছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।